নমস্কার বন্ধুরা, খেলমেন্স বেলায় নতুন ভিডিওতে আমি অরিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেশ গুরুত্বপূর্ণ কিছু আপডেটস দেবো। ট্রান্সফার আপডেটস যেমনি থাকবে তেমনি থাকবে বেশ কিছু আমাদের বাংলার দুটো ক্লাব ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের নতুন কোনো প্লেয়ার সাইনিং আদৌ সম্ভব কিনা এই সপ্তাহে সেটা নিয়ে আমরা কথা বলবো। তার সাথে সাথে মোহামেডান স্পোর্টিং কিন্তু নতুন প্লেয়ার সাইন করেনি, সেটা নিয়েও আমরা কথা বলবো। আর বাকি আইএসএল ক্লাবগুলো থেকেও কিছু ট্রান্সফার আপডেটস আসছে। আর একটা আই লিগ সেকেন্ড ডিভিশন ক্লাব থেকে অনেক ভালো ভালো প্লেয়ার সাইন করেছে, সেই ক্লাবটার ব্যাপারে আমরা কথা বলবো। আর বাকি আরও কিছু তথ্য আমি দেবো এই ভিডিওতে, তো ভিডিওটা অবশ্যই দেখবেন। বেশ ইন্টারেস্টিং কিছু আপডেটস আপনারা পেয়ে যাবেন এই ভিডিও থেকে যদি ভিডিওটা পুরো দেখেন। আজকে প্রথমেই আমি শুরু করবো হচ্ছে মোহামেডান স্পোর্টিং খবর দিয়ে। বেশ লাস্ট এক সপ্তাহ সেরকম বড় খবর মোহামেডান স্পোর্টিং থেকে আসছিল না, কিন্তু পরশুদিন একটা বড় খবর মোহামেডান স্পোর্টিং ক্যাম্প থেকে এসছে, সেটা দিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করব। সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং একটা খুবই এক্সপিরিয়েন্সড স্ট্রাইকার উইঙ্গার সাইন করে নিল। স্ট্রাইকার উইঙ্গার বলছি কারণ হচ্ছে এই প্লেয়ারটা স্ট্রাইকারও খেলতে পারে, প্লাস ইদানিং লাস্ট 3-4 বছর ধরে এই প্লেয়ারটা উইংয়ে বেশি খেলছে। আমি কথা বলছি সিংঘম সুভাষ সিং। 30 বছর বয়সী প্লেয়ারটা বেশ এক্সপিরিয়েন্স প্লেয়ার, অনেকগুলো ক্লাবের খেলার অভিজ্ঞতা আছে। তার 10 বছর ফুটবলিং ক্যারিয়ারে তার এটা 15তম ক্লাব যে সে সাইন করলো। এই সিংঘম সুভাষ সিং কিন্তু নেরোকা এফসি থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে এখন মোহামেডান স্পোর্টিং এফসি। সে অলরেডি কলকাতায় চলে এসেছে, আর মোহামেডান স্পোর্টিং ট্রেনিংও আজকে জয়েন করে নিয়েছে, বা কিছুদিন কোয়ারেন্টাইনে থাকবে সে, কিন্তু টিমের সাথে এক জায়গায় সে চলে গেছে। এই সিংঘম সুভাষ সিং কিন্তু অনেক বড় বড় ক্লাবে খেলা অভিজ্ঞতা আছে, কলকাতাতেও এর একটা খেলা অভিজ্ঞতা আছে। আর সিংঘম সুভাষ সিং মোহামেডান স্পোর্টিং যোগ দেওয়ার পরে কিন্তু বলা আর বাকি থাকে না যে কিরকম এক্সপিরিয়েন্স, কিরকম একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে এই সুভাষ সিং। লেফট উইংয়ে তার ইদানিং খুব ভালো নজর করা পারফরমেন্স আমরা সে দেখেছিলাম, আইএসএলও সে খেলেছে। তো এই প্লেয়ারটা মোহামেডান স্পোর্টিং জয়েন করার পরে কিন্তু মোহামেডান স্পোর্টিং বা দিকটা একটু সচল লাগবে এখন, বা একটু স্ট্রং বেশি লাগবে বাকি টিমদের থেকে। সিংঘম সুভাষ সিং এর মোহামেডান স্পোর্টিং এর এই সাইনিং এর পরে কিন্তু আমরা চলে যাবো আরেকটা আই লিগ সেকেন্ড ডিভিশন টিম, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর ইউনাইটেডের দিকে। কারণ মোহামেডান স্পোর্টিং কে যদি কোনো টিম চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে সেটা কিন্তু ব্যাঙ্গালোর ইউনাইটেড থেকেই আসবে। আর ব্যাঙ্গালোর ইউনাইটেড কিন্তু বেশ ভালো ভালো সাইনিং করে নিয়েছে। আমরা আগে দুটো বাঙালি প্লেয়ারের কথা বলেছিলাম যারা সাইন করেছিল এই ব্যাঙ্গালোর ইউনাইটেডে, সেটা হচ্ছে রানা ঘরামি ডিফেন্ডার। আর এই ব্যাঙ্গালোর ইউনাইটেড কিন্তু ডিফেন্সটা একটু স্ট্রং করার পরে আজরুদ্দিন মল্লিককে অ্যাটাকিং এরিয়াতে নিয়েছে। সে উইংয়েও খেলতে পারে, রাইট উইংয়ে, কিন্তু অ্যাজ এ স্ট্রাইকার সে খেলা বেশি পছন্দ করে। আর এবার কিন্তু আরও বেশ কিছু প্লেয়ার সাইন করে নিল, দুটো ফরেনার সাইন করে নিয়েছে যারা কিন্তু ইন্ডিয়ান ফুটবল এর আগে খেলেছে। সেটা হচ্ছে রবার্ট প্রিমাসকে আমরা লাস্ট সিজন দেখেছিলাম হচ্ছে চার্চিল ব্রাদার্স ডিফেন্স সামলাতে, আর বেশ ভালো স্ট্রং, ভালো ফিজিক আছে। আর সেই প্লেয়ারটা কিন্তু গোলও করতে পারে উপরে গিয়ে, হেডিং কোয়ালিটি খুবই ভালো, এরিয়াল স্ট্রেংথ প্লেয়ারটা খুবই ভালো। আর এই প্লেয়ারটাকে সাইন করে নিল কিন্তু ব্যাঙ্গালোর ইউনাইটেড, তার সাথে সাইন করে নিয়েছে এটা খুবই পরিচিত ফরেনার ইন্ডিয়ান ফুটবলে, সেটা হচ্ছে উইলিয়াম ওপোকু কিন্তু পাঞ্জাব এফসি যে সিজন চ্যাম্পিয়ন হয়েছিল আই লিগ, সেই সিজনে আমরা তার প্লেয়ারটাকে দেখেছিলাম, অসাধারণ পারফরমেন্স ছিল এই প্লেয়ারটা। সেই সিজনের পারফরমেন্স দেখে কিন্তু অনেক আই লিগ ক্লাব নিতে চাইছিল তাকে, কিন্তু সে ক্যালকাটা ফুটবল লিগে চলে আসে আর একটা দুটো ক্লাবে সে খেলে, সেখান থেকে সে চলে যাচ্ছে আই লিগ সেকেন্ড ডিভিশন একটা ক্লাব, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর ইউনাইটেড। উইলিয়াম ওপোকু যদি সেই রকম ফর্ম দেখাতে পারে যেটা সে পাঞ্জাব এফসিতে দেখিয়েছিল, তাহলে কিন্তু পাঞ্জাব এফসি এই পুরোনো প্লেয়ারটা কিন্তু ব্যাঙ্গালোর ইউনাইটেডকে অনেক ভরসা দেখাতেই পারে, বা আশা দেখাতেই পারে যে তারা এই টিমটাকে সে মেন রাউন্ডে নিয়ে যেতে পারে। তো এই প্লেয়ারটা জয়েন করার পরে কিন্তু একটুখানি স্ট্রেংথ বাড়লো ব্যাঙ্গালোর ইউনাইটেডে, একটা ভালো একটা স্ট্রাইকার পেয়ে গেলে কিন্তু খুবই ভালো হয়ে যায়। আরও দুটো ইন্ডিয়ান প্লেয়ার সাইন করে নিয়েছে, 3টে ইন্ডিয়ান প্লেয়ার সাইন করে নিয়েছে। প্রথম প্লেয়ারটা হচ্ছে নরহরি শ্রেষ্ঠা কিন্তু বাংলা ফুটবলে খুব পরিচিত একটা নাম। পিয়ারলেস যখন চ্যাম্পিয়ন হয়েছিল টিমটার সাথে ছিল। তার সাথে সাথে আরও সাইন করে নিয়েছে হচ্ছে কুংজং ভুটিয়া একজন গোলকিপার, রেগুলারলি কোনো টিমে স্টার্টিং 11 না থাকলেও কিন্তু অনেকগুলো বড় বড় ক্লাবে সে খেলেছে। এটিকে টিমে কিন্তু সে অনেক বছর ধরে ছিল, তারপরে সে পাহাড়ে চলে যায়, কাশ্মীরে চলে যায়, কিন্তু মেন টিমে কিন্তু সেরকম চান্স পায়নি। তো এই প্লেয়ারটা এখন চলে গেছে আই লিগ সেকেন্ড ডিভিশনের টিমে, ব্যাঙ্গালোর ইউনাইটেডের টিমে। তার সাথে সাথে কিন্তু আরেকটা খুবই বড় নাম আর এক্সপিরিয়েন্স নামকে সাইন করে নিয়েছে ব্যাঙ্গালোর ইউনাইটেড, সেটা হচ্ছে নির্মল ছেত্রী কিন্তু ভারতীয় ফুটবলে একদম পরিচিত একটা নাম, সে প্লেয়ারটাকেও কিন্তু সাইন করে নিল এখন, এরকমই শোনা যাচ্ছে ব্যাঙ্গালোর ইউনাইটেড। তো খুব ভালো কিছু সাইনিং করিয়েছে ব্যাঙ্গালোর ইউনাইটেড, এরকমই শোনা যাচ্ছে।
এবার আরো ট্রান্সফার আপডেটস দেবো, আর আইএসএল থেকে কিছু ট্রান্সফার আপডেট দেবো, তারপরে ইস্ট বেঙ্গল মোহনবাগানের খবর আসবো। ট্রান্সফার আপডেটস গুলো আছে হচ্ছে হায়দ্রাবাদ ক্যাম্প থেকে আর চেন্নাই এফসি ক্যাম্প থেকে। প্রথমে হায়দ্রাবাদ ক্যাম্পে কত খবর দিয়ে তারা কিন্তু একটা ভালো ডিফেন্ডার সাইন করে নিল। এফসি গোয়া থেকে চিংলিংসানা সিংকে কিন্তু সাইন করে নিল হায়দ্রাবাদ এফসি। বেশ ভালো বডি আছে প্লেয়ারটা, আর ফিজিক খুব ভালো, স্পিড একটুখানি কম হলেও কিন্তু বেশ প্রতিশ্রুতিবান প্লেয়ার। ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কিন্তু ঢোকার মুখে প্লেয়ারটা, কিন্তু একটুখানি যদি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারে, যদি একটুখানি মেন টিমে বেশি খেলতে পারে, তাহলে কিন্তু এই প্লেয়ারটা ইন্ডিয়ান টিমে জায়গায় করে নিতে পারে। আর মেন টিমে খেলার একটা ইচ্ছা নিয়ে কিন্তু সে সাইন করছে হায়দ্রাবাদ এফসিতে। তো এখন দেখার এই প্লেয়ারটা হায়দ্রাবাদ এফসিতে কিরকম পারফর্ম করে। এটা কনফার্ম হয়ে গেল 2 বছরের চুক্তিতে হায়দ্রাবাদ এফসি সাইন করিল চিংলিংসানা সিংকে। তার সাথে সাথে আরেকটা প্লেয়ার যেটা সাইন হয়েছে আইএসএল এ, সেটা হচ্ছে চেন্নাই এফসি একটা প্লেয়ার রিটেন করেছে, সেটা হচ্ছে করণজিৎ সিং। করণজিৎ সিং আবার একটা খুবই এক্সপিরিয়েন্স টাইম ইন্ডিয়ান ফুটবলে, প্লেয়ারটা কিন্তু রিটেন করলো চেন্নাই এফসি আরো 1 বছরের জন্য। নতুন একটা প্লেয়ার জামশেদপুর এফসি সাইন করে নিল, আর এটা কিন্তু একটা ফরেনার। আর এই ফরেনার নিয়ে কিন্তু জামশেদপুর এফসি কিন্তু আরো স্ট্রং দেখাচ্ছে, সেটা ডিফেন্ডার সাইন করলো জামশেদপুর এফসি। 32 বছর বয়সী, তার নাম পিটার হার্টলি। এই পিটার হার্টলি কিন্তু স্কটিশ প্রিমিয়ার লিগের টিম মাদারভেল এফসিতে খেলার অভিজ্ঞতা আছে, মানে মাদারভেল এফসি থেকে জামশেদপুর এফসিতে আসছে। আর মাদারভেল এফসি কিন্তু বেশ নাম করা ক্লাব, আর যারা আমরা ইউরোপিয়ান ফুটবলে খেলা দেখি বা খবর রাখি, তারা কিন্তু এই ক্লাবটার নাম অবশ্যই আমরা শুনে থাকবো বা শুনেছি এর আগে। মাদারভেল এফসি থেকে কিন্তু এই প্লেয়ারটা জামশেদপুর এফসিতে সাইন করে নিয়েছে ইতিমধ্যে। আর এই প্লেয়ারটার বয়স 32 বছর, ডিফেন্ডার একজন। আর এর আগে কিন্তু মাদারভেল এফসির আগে কিন্তু বেশ কিছু ইংলিশ ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে। তার ইউথ ক্যারিয়ার সান্ডারল্যান্ড থেকে শুরু হয়েছে, তারপরে সেখান থেকে ব্রিস্টল রোভার্স, তারপরে ব্ল্যাকপুল, এরকম কিছু বড় বড় ক্লাবের খেলার অভিজ্ঞতা আছে। তো এই প্লেয়ারটাকে সাইন করে নিল, মানে বেশ ভালো একটা প্লেয়ার, আশা করছি ভালো কিছু দেখতে পারবো আমরা এই প্লেয়ারটার থেকে। আর জামশেদপুর এফসি আর ওডিশা এফসি দুটো টিম কিন্তু বেশ ভালো সাইনিং করাচ্ছে এই সিজন। লাস্ট সিজন দুটো টিমে কিন্তু একটুখানি স্টার্ট ভালো করলো, শেষ সেরকম ভালো করতে পারেনি। তো এবার আশা করবো যে মোমেন্টামটা যা ধরবে সেটা কিন্তু টানতে পারে আর ভালো কিছু রেজাল্ট করতে পারে এবছর, কারণ নজর থাকবে আইএসএল দুটো টিমের দিকেও। আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে ইস্ট বেঙ্গলের খবরে। মানে ইস্ট বেঙ্গলের খবর দেখতে গেলে কিন্তু প্রথমে যেটা আমি বলতে হয় সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের নতুন একটা কোম্পানি গঠন করেছে ইস্ট বেঙ্গলের স্পন্সর ইস্ট বেঙ্গল মিডিয়া। আর এই কোম্পানিটাই কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে আইএসএল এ বিড তুলবে। সেই কোম্পানিটার নাম কিন্তু হচ্ছে শ্রী সিমেন্ট ফাউন্ডেশন। এই কোম্পানিটা তৈরি হয়েছে 5 তারিখ, মানে 5ই সেপ্টেম্বর, মানে 2 দিন আগেই তৈরি হয়ে গেছে কোম্পানিটা। এই কোম্পানিটা কিন্তু রেজিস্টার্ড হয়েছে অ্যাকচুয়ালি রাজস্থানে, কিন্তু তারা কলকাতার ক্লাব মানে ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু বিড পেপারটা তুলবে। আবার অনেকের প্রশ্ন উঠছিল যে নাম হয়েছে শ্রী সিমেন্টস ফাউন্ডেশন, যেমন এটিকে মোহনবাগান যে কোম্পানিটা তৈরি হয়েছে সেটা কিন্তু এটিকে এমপি প্রাইভেট লিমিটেড হয়েছিল, কিন্তু এইখানে দাঁড়িয়ে শ্রী সিমেন্টস ফাউন্ডেশন, তারা কি ইস্ট বেঙ্গল নামের হয়ে আমরা খেলা দেখতে পারবো না? মানে ইস্ট বেঙ্গল নামটা কি সরে গিয়ে অন্য কোনো নামে আমরা এই ক্লাবটা খেলতে দেখবো না? সেটা সম্ভাবনা আমার অন্তত এখন মনে হচ্ছে না। ইস্ট বেঙ্গলের নামই থাকবে, কারণ ইস্ট বেঙ্গল মোহনবাগান এরকম ক্লাবের নামে কিন্তু কেউ কাটাছাড়া করতে চাইবে না অবশ্যই। আর আইএসএল একটা নিয়ম আছে, স্পন্সরের নাম কিন্তু রাখা যাবে না, তো ইস্ট বেঙ্গলের নামই আশা করছি থাকবে। এই ক্লাবটা বিড পেপার কিন্তু আইএসএল এর জন্য আজকে থেকে অফিসিয়ালি ছাড়া হয়েছে অনলাইনে। তো এই ক্লাবটা মানে এই কোম্পানিটা কিন্তু হয়তো বিড পেপার আজ না হোক কাল তুলে নেবে, আর তুলে নিয়ে কিন্তু 14ই সেপ্টেম্বরের মধ্যে সফট কপি জমা দিতে হবে, মানে থ্রু মেলে সব যা কাগজপত্র আছে, ফর্মটা ফিল আপ করে যা কাগজপত্র আছে সব একসাথে সব পাঠাতে হবে একটা ফাইল। আর 17ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু হার্ড কপি, মানে একদম কোনো প্রতিনিধি গিয়ে দিল্লিতে হোক কিংবা পোস্ট করে পাঠিয়ে দিতেও পারে এই কাগজপত্রগুলো একদম এফএসডিএল এর অফিসে। তো এখন দেখার এটা কি হয়, কোন দিকে যায়। আশা করছি ইস্ট বেঙ্গলে আর কোনো সমস্যা হবে না। অনেক নাটক হয়েছে ইস্ট বেঙ্গল খেলবে কি খেলবে না, অনেক রিউমার ছড়িয়েছে। তো আশা করছি এখন আর কিছু বড় কোনো অঘটন ঘটবে না। ইস্ট বেঙ্গল আর আইএসএল খেলা বা কনফার্ম যে আইএসএল খেলবে সেটা শুধু অ্যানাউন্সমেন্টেরই অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা, আরেকটা খবর দেবো, সেটা হচ্ছে এই কোম্পানিটার আমরা মানে আশা করছি যে 5খানা হয়তো বোর্ড অফ মেম্বার্স হবে, কিন্তু ইতিমধ্যে 2টো নাম রেজিস্টার হয়ে গেছে বোর্ড অফ মেম্বার্সে। সে নামগুলো হচ্ছে সঞ্জয় মেহতা আর একটা হচ্ছে প্রকাশ নারায়ণ চঙ্গানি। এই 2টো নাম কিন্তু ইতিমধ্যে রেজিস্টার্ড হয়ে গেছে বোর্ড অফ মেম্বার্সে। আর আমরা আশা করছি আরেকটা নাম কিন্তু শ্রী সিমেন্টস কোম্পানি থেকে আসবে, আর বাকি 2টো নাম যে খালি জায়গা থাকবে সেটা কিন্তু ইস্ট বেঙ্গল অফিসিয়াল কোনো 2জন বসবে। মানে 5 জনের মধ্যে 3 জন শ্রী সিমেন্টস থাকবে আর 2জন কিন্তু ইস্ট বেঙ্গল থেকে থাকবে, এরকমই আমরা আশা করছি।
আচ্ছা, এবার আমরা এই 2 দিন ধরে লাস্ট আমি দেখছিলাম যে ফেসবুকে অনেক নাম ঘুরছে যে এই প্লেয়ারগুলো হয়তো আসতে পারে ইস্ট বেঙ্গলে অ্যাজ এ ফরেন প্লেয়ার হিসাবে, কিন্তু আমি অ্যাটলিস্ট এখন বলতে পারি যে এরকম কোনো খবর কিন্তু সত্যি বলে আমি অ্যাটলিস্ট মনে করছি না। কারণ প্রথমত ইস্ট বেঙ্গল যে আইএসএল খেলবে সেটা কিন্তু কনফার্ম করতে হবে। আমরা সবাই জানি যে ইস্ট বেঙ্গল আইএসএল খেলার চান্স কিন্তু এখন প্রায় 99% হয়ে গেছে, কিন্তু প্রথমে কনফার্ম হবে, তারপরে কিন্তু ইস্ট বেঙ্গল কোচ কনফার্ম করবে, কোচের সাইনিং কনফার্ম করবে, তারপরে কিন্তু ফরেন প্লেয়ারের সাইনিং কিন্তু কোচের রেকমেন্ডেশনেই করা হবে। এটা হতে পারে হয়তো ইস্ট বেঙ্গল কোচ একটা ফাইনাল করে নিয়েছে, শুধু সাইনিংটা কনফার্ম করছে না, আইএসএল যে খেলবে সেটা খেলা কনফার্ম হয়ে গেলে কিন্তু তারপরে কোচের এই অ্যানাউন্সমেন্টটা হয়তো হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। কিন্তু যতদিন না কনফার্ম হচ্ছে ততদিন আমার মনে হয় না যে ইস্ট বেঙ্গল কোনো ফরেন সাইনিং কনফার্ম করবে। অনেকগুলো নাম শুনতে পাচ্ছিলাম, অনেকগুলো নাম আমি দেখতে পাচ্ছিলাম ফেসবুকে ঘুরছে, যাদের মার্কেট ভ্যালু কিন্তু অলমোস্ট 9 কোটি 6 কোটি, আর সেটা কিন্তু আমার মনে হয় না যে কোনো এখন অব্দি আইএসএল ক্লাব এত বড় একটা অ্যামাউন্টে কোনো প্লেয়ারকে সাইন করেছে এর আগে বা করার সুযোগ পেয়েছে। কারণ একটা ফিক্সড একটা অ্যামাউন্ট খরচা করতে পারে প্রত্যেকটা টিম প্লেয়ার সাইনিংদের উপরে, তো এত একটা বড় একটা অ্যামাউন্ট যদি খরচা করতে পারে তাহলে কিন্তু খুবই বড় একটা বিষয় হবে। আমি ইতিমধ্যে দেখেছি এটিকে মোহনবাগানের মতো টিম অলমোস্ট 50 কোটি টাকা খরচা করে তার টিমের পেছনে, তো ইস্ট বেঙ্গলও কি ওরকম একটা অ্যামাউন্ট খরচা করবে কিনা সেদিকে আমরা অবশ্যই নজর থাকবে। কিন্তু এখনও অব্দি আমি বলতে পারি যে নামগুলো শোনা যাচ্ছিল, সিসের মতন প্লেয়ারের নাম শোনা যাচ্ছিল, তারপর আরও কিছু টার্কিশ প্লেয়ারের নাম আমি দেখছিলাম কালকে, টোলগের মতন প্লেয়ার, টার্কিশ প্লেয়ার। তো এইসব প্লেয়ার এখনও অব্দি আমি বলবো না যে কনফার্ম কোনো নিউজ, আমি বলবো যে স্টিউমার উঠছে, হতে পারে কনফার্ম হয়ে গেছে, কিন্তু এখনও অব্দি কোনো কনফার্মেশনের জায়গায় নেই। আগে কোচ কনফার্ম হবে, তারপরে কিন্তু এই ফরেন সাইনিংগুলো কনফার্ম হবে। এখন অব্দি ইস্ট বেঙ্গলে একটা মাত্র ফরেন সাইনিং কনফার্ম হয়েছে বা হবে কনফার্ম কিছুদিনের মধ্যে, সেটা হচ্ছে অমিত সিং। এছাড়া কিন্তু এখন অব্দি কোনো ফরেন সাইনিং কনফার্ম হয়নি বা কথাবার্তা হয়তো চলতে পারে, কিন্তু ফাইনাল হওয়ার জায়গা এখন অব্দি নেই। আচ্ছা, এরপর আমি চলে যাবো হচ্ছে দুটো প্লেয়ারের নিয়ে বা তিনটে প্লেয়ারের নিয়ে, যেটা কিন্তু অনেক জল্পনা শুরু হয়েছে, সেটা হচ্ছে জে আর সন্দেশ ঝিঙ্গান। জেকে কিন্তু ইস্ট বেঙ্গল অফার করেছে, আর জেদের কিন্তু ইস্ট বেঙ্গল অফার নিয়ে ভাবছে, কিন্তু কতটা আসবে বা আসার সম্ভাবনা কতটা সেটা নিয়ে কিন্তু এখনো বোঝা মুশকিল বা বোঝা যাচ্ছে না। তো আরেকটু কিছুদিন ওয়েট করতে হবে বোঝার জন্য কি জে আদৌ ইস্ট বেঙ্গলে আসবে কিনা। জে কিন্তু প্রথম বছর চেন্নাইন এফসিতেই থাকার, কারণ চেন্নাইন এফসিতে লাস্ট 1.5 সিজন খেলতে না পারা সত্ত্বেও কিন্তু চেন্নাইন তাকে রিটেন করে দিয়েছে, মানে চেন্নাইন এফসি তাকে ধরে রেখেছে। এটা কিন্তু একটুখানি মনে একটুখানি তার লেগেছে, মানে ভালো লেগেছে তার জিনিসটা, তো সেটাই ভরসাটাই হয়তো চেন্নাইন এফসি ক্যাম্পে এসে দেখাতে পারে। মাঝে মাঝে কিছু প্লেয়ার আর্থিক চাহিদা থেকেও কিন্তু দেখে যে ক্লাবটা তার উপর কতটা ভরসা দেখা যাচ্ছে, আর চেন্নাইন এফসি তারপর সেরকম উপর থেকেছে তার কঠিন সময়, সেখানে জেজের খুব ভালো লেগেছে। তো হতে পারে ইস্ট বেঙ্গল আর্থিক প্রস্তাব ভালো হলেও কিন্তু জেজে থেকে যেতে পারে চেন্নাইন এফসিতে, কিন্তু বলা যায় না কখন কি পরিবর্তন হয়ে যেতে পারে, হতেও পারে যে চলে আসলো ইস্ট বেঙ্গল ক্যাম্পের দিকে। কিন্তু বড় যেটা প্লেয়ারটা সাইনিং নিয়ে এখনো অব্দি টালভানা চলছে সন্দেশ ঝিঙ্গান। সন্দেশ ঝিঙ্গান কিন্তু যদি ইন্ডিয়াতে খেলে, দুটো ক্লাব কিন্তু তার হট ফেভারিট খেলা, সেটা কিন্তু কলকাতার দুটো ক্লাব, একটা হচ্ছে ইস্ট বেঙ্গল, একটা হচ্ছে মোহনবাগান। এবার কোন ক্লাবে খেলবে সেটা কিন্তু বলা মুশকিল, কিন্তু আমরা এটুকু বলতে পারি যে মোহনবাগান কিন্তু হট ফেভারিট, বা এটাকে মোহনবাগান কিন্তু হট ফেভারিট সন্দেশ ঝিঙ্গানের সাইন নেওয়ার জন্য। কারণ ইতিমধ্যে এটিকে মোহনবাগান যে বাকি যে প্ল্যানগুলো সাইনিংগুলো করার কথা ভাবনা করছে বা চিন্তা ভাবনা করছে, সেটা কিন্তু সব সন্দেশ ঝিঙ্গানকে ঘিরে। আমরা ইতিমধ্যে জানি যে এটিকে কিন্তু এখন অব্দি কোনো ডিফেন্ডার সাইনিং কনফার্ম করেনি, ফরেন ডিফেন্ডার সাইনিং কথা বলছি আমি, এটিকে মোহনবাগান কিন্তু কোনো ফরেন ডিফেন্ডার সাইনিং কনফার্ম করেনি। এবার এটিকে মোহনবাগান কেন করছে না সেটা দিকে নজর, হতে পারে যদি সন্দেশ ঝিঙ্গানকে পেয়ে যায় তাহলে কিন্তু হয়তো শুধু টিরিকেই সাইন করাবে অ্যাজ এ ফরেন ডিফেন্ডার এটিকে মোহনবাগান, আর সেক্ষেত্রে দাঁড়িয়ে জন জনসনকে ছেড়ে দিতে পারে এটিকে মোহনবাগান। আর যে আরেকটা ফাঁকা জায়গা হবে ফরেন সাইনিং এর দিকে, সেখানে কিন্তু ব্র্যাড ইনম্যানকে আনতে পারে। ব্র্যাড ইনম্যানের সাথে কোনো কথাবার্তা প্রায় ফাইনাল হয়ে গেছে, কিন্তু সেই সাইনিং তখনই কনফার্ম হবে যখন সন্দেশ ঝিঙ্গান সাইনিং করবে। যদি সন্দেশ ঝিঙ্গান সাইন না করে এটিকে মোহনবাগানে, তাহলে কিন্তু ব্র্যাড ইনম্যানের আসার চান্স প্রায় কমে যাবে, আর দুটো সেন্ট্রাল ডিফেন্ডার, ফরেন সেন্ট্রাল ডিফেন্ডার সাইন করাতে বাধ্য হবে এটিকে মোহনবাগান, আর সেখানে জন জনসন টিরি দুজনেই খেলবে। আবার বলছি, সন্দেশ ঝিঙ্গান যদি সাইন না করে এটিকে মোহনবাগানে, তাহলেই কিন্তু দুটো ফরেন ডিফেন্ডার সাইন করাবে এটিকে মোহনবাগান, আর সন্দেশ ঝিঙ্গান সাইন করে নিলে তাহলে কিন্তু মাত্র একটা ফরেন ডিফেন্ডার সাইন করাবে এটিকে মোহনবাগান। বা এটা রিস্কিও হতে পারে আর বোল্ড মুভও হতে পারে, কারণ সন্দেশ ঝিঙ্গান যে চোট টাকাতে ভুগছে লাস্ট 1-2 বছর ধরে, সেটা আমরা সবাই জানি বা দেখতে পাচ্ছি। তো এটা যদি করে তাহলে কিন্তু বোল্ড ডিসিশন হবে, কিন্তু সন্দেশ ঝিঙ্গানের পেছনে যেভাবে এটিকে মোহনবাগান পড়েছে, যেভাবে তার আর্থিক চাহিদা মেটানোর চেষ্টা করছে, বা যেভাবে মানে একটা গুচ্ছ টাকা নিয়ে তার পেছনে গেছে, তো তারপরে যদি আরও দুটো ডিফেন্ডার ফরেন ডিফেন্স সাইন করানো হয়,
হয়, তো সেটা আমার মনে হয় একটু বেস্ট সাইনিং হয়ে যাবে। তো একদিক দিয়ে লজিক তো আছে যে এই সাইনিংটা করানোর পেছনে, কিন্তু এবার দেখার কি হয়। ইস্ট বেঙ্গলও কিন্তু মানে উঠোপুটো লেগেছে সন্দেশ জিঙ্গানের সাইনিং করানোর জন্য, কিন্তু ইস্ট বেঙ্গল সন্দেশ জিঙ্গানের পেছনে বা তখনই সাকসেসফুল যেতে পারবে যখন তাদের আইএসএল পার্টিসিপেশনটা ফাইনাল হবে বা আইএসএল যে খেলবে একদম পেন অ্যান্ড পেপারে কনফার্ম হয়ে যাবে। কিন্তু এখন পেন অ্যান্ড পেপারে কনফার্ম হয় না, সেটার জন্যই কিন্তু মনে হয় সন্দেশ জিঙ্গান এটিকে মোহনবাগান একটুখানি এগিয়ে আছে। আর এটিকে মোহনবাগান কিন্তু অবভিয়াসলি চেষ্টা করবে এই নেক্সট এক সপ্তাহের মধ্যে, যতদিন না ইস্ট বেঙ্গলে কনফার্ম হচ্ছে আইএসএল খেলা, ততদিনে কিন্তু সন্দেশ জিঙ্গান সাইনিংটা করে নেওয়া, তাহলে কিন্তু একটা সুবিধার জায়গায় চলে আসবে এটিকে মোহনবাগান। এবার ইস্ট বেঙ্গলের দিক দিয়ে আমি বলতে পারি দুটো প্লেয়ার তাদের চেষ্টা করছে সাইনিং করার। একটা হচ্ছে আনাস ইস্ট বেঙ্গলে আসবে। আমি এর আগেও ভিডিওতে বলছিলাম, তারা অনেকের বেঁকে বসছিল যে কেন আনাস হঠাৎ করে থেকে আসলো, তোমার ফেক নিউজ ছড়াচ্ছ কিনা, কিন্তু না, আমি আবার বলছি আনাস কিন্তু ইস্ট বেঙ্গলে প্রায় অনেকটাই পাকা। তখন অনেকেরই কথাটা হজম হয়নি, কিন্তু আস্তে আস্তে যখন দেখছে বাকি পোর্টাল বা বাকি নিউজ চ্যানেলগুলো তখন দেখাচ্ছে, তখন কিন্তু হয়তো এখন সবাই বিশ্বাস করবে আমাদের কথাটা। আনাস কিন্তু ইস্ট বেঙ্গল প্রায় অনেকটাই পাকা। সন্দেশ জিঙ্গান যদি চলে আসে তাহলে কিন্তু আনাসের উপর কোয়েশ্চেন মার্ক চলে আসবে। সন্দেশ জিঙ্গান না আসলে কিন্তু আনাস কিন্তু ইস্ট বেঙ্গলই কনফার্ম। কিন্তু সন্দেশ জিঙ্গানের যে কিন্তু ইস্ট বেঙ্গল আসার চান্স কিন্তু একটু হলেও কম, কিন্তু সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে নারায়ণ দাসের কিন্তু চান্স আছে, কারণ ভালো একটা এক্সপিরিয়েন্স লেফট ব্যাক ইস্ট বেঙ্গল খুঁজছে। এই একটা পজিশন লেফট ব্যাক পজিশন কিন্তু ইস্ট বেঙ্গল কিছু বছর ধরে প্রবলেম হচ্ছে। এর আগে দু সিজন আগে মনোজ মোহাম্মদ নিয়ে কোয়েশ্চেন মার্ক উঠেছিল, লাস্ট সিজন অভিষেক আম্বেকার সেরকম প্রত্যাশাজনক পারফরমেন্স করতে পারেনি, তো এই পজিশনে একটু কোয়েশ্চেন মার্ক উঠেছে। সেখানে যদি একটা ভালো এক্সপিরিয়েন্স সাইন করতে পারে কিন্তু অনেকটাই প্রবলেম সলভ হবে। তো এদিকে আমার নজর থাকবে কি হয়। তো এখন অব্দি আমরা বলতে পারি যে ইস্ট বেঙ্গল কনফার্ম সাইনিং হয়নি, কিন্তু প্রথমে সাইনিংটা মানে আইএসএল পার্টিসিপেশন কনফার্ম হলে কিন্তু অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করবো। আশা করছি ভিডিওটা ভালো লাগলো আপনাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।